মাননীয় সদস্যবৃন্দ, ৭১ বিধির ২ মিনিটের বক্তব্য চলমান রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামালপুর ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে দাবি তো অনেক, ২ মিনিটে একটি দাবির বিষয়ে বলার সুযোগ নাই। আমি গতকালকে একটি আবেদন দিয়েছিলাম। আমাদের জামালপুরে হস্তশিল্প একটি প্রসিদ্ধ শিল্প। সেইখানে আমার প্রায় ৩০-৪০ হাজার মহিলা যারা হস্তশিল্পের সাথে জড়িত। এখানে হস্তপল্লী যদি গড়ে ওঠে, তাদের প্রশিক্ষণ সহ এই হস্তশিল্পের যে পণ্য সেগুলো বিপণির ব্যবস্থা করা গেলে ওই এলাকা মহিলাদের কর্মসংস্থান সুযোগ তৈরি হবে এবং তাদের একটি বড় শিল্প আগামী দিনে গড়ে উঠবে। আমার আজকের আবেদনটি ছিল মূলত আসলে মানবিক মূল্যবোধের দিক থেকে আমরা বিপর্যয়ের একটি চরম দিকে নিচে নেমে গেছি। সেই মানবিক মূল্যবোধের সমৃদ্ধি ঘটাতে হলে ইসলামী চর্চাটা বেশি বেশি জরুরি প্রয়োজন। আমাদের এখানে ইসলামী চর্চার জন্য সমৃদ্ধ কোনো ইসলামিক প্রতিষ্ঠান নাই। সেখানে আমার আবেদন ছিল যদি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে ইসলামী চর্চা সমৃদ্ধ হবে এবং মানবিক মূল্যবোধের থেকে আমরা অনেকটা এগিয়ে যেতে সক্ষম হব। সেই ক্ষেত্রে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন যে জাতীয় পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, যদি না থাকে জামালপুরের বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মানিকগঞ্জ ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এস.এ. জিন্না কবির। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি এই গণতান্ত্রিক সরকারের বিপ্লবী প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরে বলেছিলেন যে একটি দেশ, একটি জাতি যদি উন্নত হতে পারে তাহলে তার প্রথম শর্ত মাদক, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার নির্বাচনী এলাকার ৩টি উপজেলার নদীর এপারে ওপারে অবস্থিত। নদীর ওপারে যে অংশটি অবস্থিত সেখানকার আইন শৃঙ্খলা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমার প্রশ্ন যে এই এলাকা দিয়ে মাদক এবং বিভিন্ন নিষিদ্ধ দ্রব্য পাচার হয়ে যাচ্ছে, পাচার হয়ে আসছে। এটাকে বন্ধ করার জন্য দৌলতপুর উপজেলার চরাঞ্চল এবং শিবালয় উপজেলার চরাঞ্চলে 2টি পুলিশ ফাঁড়ি করা সম্ভব কিনা বা করা যায় কিনা, করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া ৪। আমার নির্বাচনী এলাকাটা নদীর দ্বারা 3 ভাগে বিভক্ত। আমার খোকসার গড়াই নদীর উপরে খোকসা জানিপুর ঘাট থেকে উসমানপুর ঘাট পর্যন্ত একটা ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিনের দাবি উঠে এসছে মাননীয় স্পিকার। সেই সাথে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে ঘোড়াইঘাট পর্যন্ত আরও একটি আবরার ফাহাদের নামের একটা ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিনের দাবি উঠে আসছে, কিন্তু এটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমি মাননীয় স্পিকার, নদী দ্বারা বিভক্ত হওয়ার কারণে ছাত্রদের স্কুল কলেজে যাতায়াতের চরম অসুবিধা হয়। কুষ্টিয়ার ঘোড়াইঘাটে যে নৌকা পারাপারের ব্যবস্থা আছে মাননীয় স্পিকার, এখানে মাঝে মধ্যেই দুর্ঘটনায় নৌকা ডুবিতে অনেক আহত নিহতের ঘটনা ঘটেছে। সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন শাহের মাজার, মীর মোশাররফ হোসেনের তীর্থভূমি সহ অনেক পর্যটন এলাকা মাননীয় স্পিকার। এই ব্রিজ 2টি নির্মাণ হলে আমার এলাকার যাতায়াত ব্যবস্থার অনেক উন্নত হবে, সেই সাথে পর্যটকদের এখানে আগমন ঘটবে অনেক, এবং আমার এলাকার ব্যবসা বাণিজ্যের অনেক উন্নতি হবে। এজন্য মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর নিকট আমার
আবেদন, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খুকসার জানিপুর ঘাটে এবং কুমারখালীর ঘুরাই ঘাট থেকে বড়বাজার ঘাট পর্যন্ত 2টি ব্রিজ নির্মাণ করে আমার এলাকার উন্নয়নের ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান। উনি বোধহয় সংসদে উপস্থিত নেই। মৌলভীবাজার 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী। জনাব মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর দুতীরে উন্নত মানের বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণ এবং আধুনিক পদ্ধতিতে ড্রেজিংকরণ প্রসঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীতে প্রতি বছর উজান থেকে নেমে আসা ভারতীয় পানির স্রোত ও পাহাড়ি ডলে প্রতি বছরই বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে বন্যা প্রতিরোধ বাঁধ ফাটল ও বাঁধ ভেঙে অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার সাথে জেলার সংযোগ বিচ্ছিন্ন, এমনকি পানির স্রোতে লোকজনও বেশি গিয়ে মৃত্যুমুখে পতিত হয়। এই বছর বিশেষ করে ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মোকাবিলা নামক স্থানে ধলাই নদীর বাংলাদেশ অংশ বন্যা প্রতিরোধ বাঁধ নাই বললেই চলে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার পাহাড়ি ডলের পানিতে সব কিছু তলিয়ে যায়, জনগণের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং লক্ষ লক্ষ লোক, গবাদি পশু পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। আর্থিকভাবে অনেকে ক্ষতির সম্মুখীন হয়। এমতো অবস্থা থেকে পরিত্রাণের জন্য জরুরি ভিত্তিতে ধলাই নদীর বাঁধ ও আধুনিক পদ্ধতিতে ড্রেজিং করে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুড়িগ্রাম 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় 71 বিধিতে একটি বিষয় নিয়ে এসেছি। আমার নির্বাচনী এলাকার ভুরুঙ্গামারী উপজেলায় গত 5 জুনে অগ্নিকাণ্ডে 105টি দোকান ভস্মীভূত হয়ে যায় এবং এই ব্যবসায়ীরা শুধুমাত্র এই ব্যবসার উপরই তাদের জীবন নির্বাহ করে, ছেলে মেয়েদের লেখাপড়া সহ আনুষঙ্গিক ব্যয়ভার এর মাধ্যমে তারা করে থাকে। এখন আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখেছি তাতে 10 থেকে 12 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ এবং কল্যাণ তহবিলে আবেদন জানিয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও আমি আবেদন করেছি, যাতে করে আজকে যাদের যে সম্বলটুকু ছিল, সম্বল হারানো ব্যবসায়ীরা আজকে দিশাহারা অবস্থায় রয়েছে, তাদের বাড়িতে আজকে অনেকের খাবার পর্যন্ত নেই। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে অতি জরুরি ভিত্তিতে আমার এলাকার এই সমস্ত ব্যবসায়ী যাতে করে তাদের ব্যবসাটা নতুন করে আবার পুনরায় চালু করতে পারে। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ঢাকা 16 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আসন ঢাকা 16 পল্লবী এবং রুকনগর এলাকায়। আমরা সকলেই জানি এবং ভুক্তভোগী
ঢাকা শহরে প্রচণ্ড যানজট এবং চলাচল করতে আমাদের অনেক অসুবিধা হয়। ঢাকা শহরে যেসব বাস চলাচল করে তার একটি বড় অংশ পল্লবী থেকে উৎপত্তি হয়, বাসগুলো পল্লবী থেকে ছাড়ে, মিরপুর 12 নম্বর সেকশন পল্লবী। এই বাসগুলোর জন্য কোনো কেন্দ্রীয় পার্কিং এলাকা নাই, যে কারণে এই বাসগুলো রাস্তার উপরে, প্রধান সড়ক এবং আবাসিক এলাকার রাস্তার উপরেও পার্কিং করা থাকে এবং মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হয়। এছাড়াও বাউরিয়াবাদ আবাসিক এলাকার পশ্চিম পাশে কালসি মোড়ের উপরে, কালসি মোড় হচ্ছে মিরপুরের সঙ্গে ঢাকা সেনানিবাসের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা। এই রাস্তার এই কালসি মোড়ের উপরে এখানে অসংখ্য ট্রাক, কয়েকশো ট্রাক পার্কিং করা হয়, ট্রাকেরও কোনো পার্কিং নাই, যে কারণে প্রচণ্ড ধরনের জনভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং জানা যায় এই রাতের বেলা এই ট্রাক এবং বাসগুলো থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের নেতৃত্বে বিভিন্ন পরিমাণ টাকা চাঁদা হিসাবে অথবা পার্কিং ফি হিসাবে গ্রহণ করা হয়, যেটা কোনো অবস্থাতেই সরকার অনুমোদিত নয় এবং অন্যায়। তো আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, মিরপুরে এখনও অনেক সরকারি খাস জমি আছে, সেখানে একটি বহুতল পার্কিং করার ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য। যশোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গুলাম রসুল। জনাব মোহাম্মদ গুলাম রসুল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সুযোগ সুবিধা প্রদান এবং শিক্ষকদের বেতন বৈষম্য দূরকরণ প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দেশে প্রাথমিক শিক্ষার সমান্তরালে ইবতেদায়ী মাদ্রাসাগুলো কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক, উপবৃত্তি, ইউনিফর্ম ও দুপুরের খাবার সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলেও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীরা এসব মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে এই মুহূর্তে রেজিস্ট্রেশন প্রাপ্ত 4300 ইবতেদায়ী মাদ্রাসা আছে। সরকারি অনুদান পায় এই 4300-র মধ্যে 1519টি মাদ্রাসা। প্রধান শিক্ষক পায় 3500 টাকা, সহকারী শিক্ষকরা পান 3300 টাকা। এই মাদ্রাসাগুলোতে প্রায় 7 লক্ষ ছেলেমেয়ে লেখাপড়া করে। গত 28শে ফেব্রুয়ারি 2025 অন্তর্বর্তীকালীন সরকার এই মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু যেটা পরবর্তীতে আর কখনো বাস্তবায়ন হয়নি। এবং এখানে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে, অনেক মাদ্রাসা আছে যে একই ক্যাম্পাসে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা দুপুরবেলায় টিফিন খায়, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রছাত্রী তারা সেটা দেখে। তাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী বাংলাদেশের এই মুহূর্তে সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রীদেরকে পোশাক দেওয়া হচ্ছে, কিন্তু একই ক্যাম্পাসে দেখা যায় ইবতেদায়ী মাদ্রাসার এই ছাত্রদের কোনো পোশাক নাই। কাজেই আমি আজকে মহান সংসদে আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে ইবতেদায়ী মাদ্রাসার এই বেহাল দশা থেকে উত্তীর্ণ করার জন্য ছাত্রছাত্রীদের। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি অবহেলিত জনপদ। আমার এই নির্বাচনী এলাকায় নবীনগরে তেমন কোনো রাস্তাঘাট নেই, বেশিরভাগ রাস্তাই কাঁচা। তাছাড়া বেশিরভাগ অনেক জায়গায় নৌকা পথে যাতায়াত করতে হয়। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এবং নরসিংদী জেলার রায়পুরা থানার মধ্যে একটি নদী, মেঘনা নদী প্রবাহিত হয়েছে। আমার এলাকার অসংখ্য মানুষ প্রতিদিনই রায়পুরাতে আসা যাওয়া করে। রায়পুরাতে থেকেও আমার এলাকায় অনেক লোকজন প্রতিদিনই আসা যাওয়া করে। জীবনের ঝুঁকি নিয়ে
নৌকা পথে মানুষ আসা যাওয়া করতে হয়। আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানাবো যে আমাদের এই নির্বাচনী এলাকা নবীনগরের দরাবাঙ্গা থেকে রায়পুরার নীলিক্ষা পর্যন্ত একটি ফেরি চালু করার ব্যবস্থা করার জন্য আমি মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর কাছে আবেদন জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50 ভাগ এবং বাকি 50 ভাগ অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50 ভাগ দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সুতরাং মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। ফেনী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মুন্সি রফিকুল আলম। মুন্সি রফিকুল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা ফেনী 1, আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের মা, যিনি এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ওনার স্মৃতি বিজড়িত ফেনী এলাকা। আমার এই নির্বাচনী এলাকায় মোহরী, কহুয়া, সিলোনিয়া নদী প্রবাহিত। প্রতি বৎসর বন্যায় যখন আমাদের পার্শ্ববর্তী দেশে যে প্রবল বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিতে আমাদের এই এলাকার বাঁধ ভেঙে এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী দৃষ্টি আকর্ষণকে বলতে চাই যে আমাদের এই বাঁধটিকে একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করে এই ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী অঞ্চলে মানুষকে এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য তিনি কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই বিষয়ে আমি আপনার মাধ্যমে জানতে চাইছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানে শেষ হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সমূহের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন 10-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহু বছর পর এই মহান জাতীয় সংসদে আবার দাঁড়িয়েছি, সেই জন্য মহান আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মাধ্যমে
বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপুরুষ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কার্যপ্রণালী বিধির ৭১ অনুসারে জাতীয় জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় হচ্ছে রাজধানী ঢাকার 2 সিটি সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং মাদকসেবীদের কবল থেকে মুক্ত প্রসঙ্গে। রাজধানী ঢাকা সহ সকল শহরের পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা এখন চলছে। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহার হারিয়েছে তার সৌন্দর্য। ফলে ইট পাথরের নগরে মোবাইল পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সমাজের সকল শ্রেণীর মানুষ। পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশন ও সকল শহর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন যাবৎ সরকার ক্ষমতায় থেকে খেলার মাঠ ও পার্কগুলো নিজেদের সম্পদ ভেবে ভাড়া খেয়েছে। মাননীয় স্পিকার, খেলার মাঠ পার্কের বড় অংশই জনসাধারণের হাতছাড়া হয়ে যাচ্ছে। কোথাও কোথাও মাঠ আছে, ব্যবহার করা যাচ্ছে না। কোথাও পার্ক আছে, তা মাদকসেবী ও বখাটেদের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় বিকালের মাঠ ছিল শহরের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা সময় কাটত শিশুদের সময়। মাননীয় স্পিকার, খেলার মাঠ ও পার্কে শুধু বিনোদনের জায়গা নয়, বরং নগরের ফুসফুস ও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা যায়। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, ঢাকা শহরের খেলার মাঠ অনেকটা কাজীর গরু, খাতায় আছে গোয়ালে নাই। ডয়েচে ভেলে রিপোর্ট অনুযায়ী ঢাকা সিটির 2টা সিটি কর্পোরেশনে 129টি ওয়ার্ডের মধ্যে মাত্র 235টি খেলার মাঠ রয়েছে। ওয়ার্ড প্রতি 2টারও কম, প্রতি ওয়ার্ডে 2টা খেলার মাঠেরও কম রয়েছে। সেই মাঠগুলো বাস্তব চিত্র আরও ভয়াবহ। এদের মধ্যে মাত্র 42টা জনগণ কোনো মতে ব্যবহার করতে পারে, অর্থাৎ তার শতাংশ হচ্ছে মাত্র 18%। বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে আছে 60%, আর সরকারের দখলে আছে 7%। সূত্র হচ্ছে ডয়েচে ভেলে। মাননীয় স্পিকার, দখলকৃত মাঠে নানা স্থাপনা, ক্লাব, মার্কেট, এমনকি হাটবাজার পর্যন্ত গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন বিচারের বাণী নিভৃতে কাঁদে। ধূপ খোলা মাঠটিতে সিটি কর্পোরেশন তাদের নিজের খেলা বন্ধ করে দিয়ে মার্কেট গড়ে তুলেছে। ধূপ খোলা মাঠটিতে, শ্যামলী মাঠটিতে বসেছে কাঁচা বাজার, মিরপুরে পাইকারি পণ্যের আড়ত সহ অনেক মাঠগুলি এরকম সাপ্তাহিক বাজার অথবা প্রতিদিনকার বাজার রয়েছে। আজকের পত্রিকা 5/11/2024 ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠে পানির পাম্প বসানোয় মাঠগুলো সংকুচিত হয়ে পড়েছে। এই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর আবারও দৃষ্টি আকর্ষণ করছি। দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠ দখল করে মেলা, গরুর হাটও বসানো হয়েছে। ইনকিলাব বলেছে 1/3/2025 ঢাকার 126টি মাঠ হারিয়ে গেছে। এই যে হারানো মাঠগুলো আমরা ফিরে পেতে চাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের শিশুরা আবার খেলার মাঠে হারিয়ে যেতে চায়, খেলার মাঠে ফিরে যেতে চায়। তারা বই খাতা এবং খেলার মাঠটাই তাদের সহায় হোক। কোনো আমরা সাইবার বা কোনো আপনার এই যে টেলিফোন বা এই যে মোবাইল ফোনের মধ্যে আমরা রাখতে চাই না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই সংসদের মাধ্যমে গোটা জাতির সামনে তুলে নিয়ে এসেছেন।
এই যে এখানে উনি যে বর্ণনাগুলো দিয়েছেন তার বেশিরভাগই সত্য ঘটনা। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে খেলার মাঠগুলোকে এবং ফাঁকা জায়গাগুলোকে দলীয় কারণে সব দখল করে নেওয়া হয়েছিল। আমরা সরকার গঠন করবার পরে আমরা চেষ্টা করছি সেই মাঠগুলোকে এবং খেলার যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোকে উদ্ধার করার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অধিকাংশ পার্ক, খেলার মাঠ বর্তমান সরকার ক্ষমতায় আসার পূর্বে প্রায় বেদখল ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত পার্ক বা খেলার মাঠ নিজেদের দখলে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হয়েছে ইতিমধ্যে। উদাহরণস্বরূপ গুলিস্তান পার্ক তথা শহীদ মতিউর রহমান পার্কটি মারাত্মক অবস্থানে সহ বিভিন্ন ধরনের ভবঘুরে সহ ভাসমান হকারদের দখলে ছিল। বর্তমানে ভবঘুরে ভাসমান হকার মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি আদর্শ পার্কে পরিণত করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থার মালিকানাধীন 256টি পার্ক খেলার মাঠ রয়েছে। এগুলোকে উদ্ধার করা এবং পর্যায়ক্রমে সেগুলোকে খেলার উপযোগী করে তোলার চেষ্টা চালানো হচ্ছে এবং তার আপনার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে প্রাইমারি স্কুলের আপনার এটা সারা দেশ জুড়েই প্রাইমারি স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করে ফুটবল ইতিমধ্যে আপনার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই খেলাধুলাগুলোকে আপনার এখন অনেক বেশি করে চর্চা করা হচ্ছে এবং সেগুলো মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরতে দেশের খেলাধুলার মান ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করতে পারছে। আদালতের নির্দেশনার আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা খেলার মাঠ ও ফুটপাত হতে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ঢাকা সিটি কর্পোরেশন কিছু উল্লেখযোগ্য খেলার মাঠ ও পার্কের উন্নয়ন করা হয়েছে। 35 নম্বর ওয়ার্ডের মালিটোলা পার্ক, শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তান, মতিঝিল পার্ক আদমজি কোর্ট বিল্ডিং মতিঝিল, নবাবগঞ্জ পার্ক নবাবগঞ্জ লালবাগ, ওসমানী উদ্যান উন্নয়ন কাজ চলমান, যাত্রাবাড়ি শিশু পার্ক, ইসলামবাগ বশিরউদ্দিন পার্ক, শাহবাগ শিশু পার্ক, হাজী আব্দুল আলিম খেলার মাঠ ঢাকেশ্বরী রোড ঢাকা, রসুলবাগ পার্ক খেলার মাঠ রসুলবাগ ঢাকা, দেলোয়ার হোসেন খেলার মাঠ শ্মশানঘাট RND রোড ঢাকা, জোরপুকুর খেলার মাঠ খিলগাঁও, বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক বাসাবো মেইন রোড, সাদেক হোসেন খোকা খেলার মাঠ দক্ষিণ গোরান সুলতান ভূঁইয়া ঝিল পার্ক খেলার মাঠ বাসাবো বারুর মাঠ দক্ষিণ বাসাবো এর উন্নয়ন কাজ চলছে। গজমহল শিশু পার্ক হাজারীবাগ পুরাতন থানা জিকাতলা, হাজারীবাগ পার্ক হাজারীবাগ, আমলিগোলা খেলার মাঠ জগন্নাথ সাহা রোড। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পার্ক মাঠের সংখ্যা 38টি। উক্ত পার্ক মাঠগুলো আধুনিকায়ন করা হয়েছে এবং পার্ক মাঠ জনসাধারণের জন্য সর্বদা উন্মুক্ত রাখা হয়েছে। ডিএনসিটির সকল পার্ক মাঠের অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ পার্ক নির্মাণ করা হবে। এরই অংশ হিসেবে বর্তমানে 5টি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ চলমান আছে এবং একটি খেলার মাঠ পার্ক উন্নয়নের কাজ সমাপ্ত হয়েছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন জায়গায় আরও 12টি খেলার মাঠ উদ্যান উন্নয়নের জন্য একটি নতুন পার্ক ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। খুলনা সিটি এলাকার 8টি পার্ক স্থানীয় শিশু কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের বৈকালিক বিনোদনের অন্যতম প্রধান স্থান। উক্ত পার্ক সমূহের নামগুলো আমি আপনাদের জানাচ্ছি: খালিশপুর ওয়ার্ল্ডল্যান্ড শিশু পার্ক, গল্পাবাড়ি সিনিয়র লিনিয়ার পার্ক, শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, গোলকমণি শিশু পার্ক, সোনাডাঙ্গা আবাসিক এলাকার পার্ক, নিরালা আবাসিক এলাকার পার্ক। জনসাধারণের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পার্কসমূহে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। এভাবে দেশের সকল বিভাগীয় জেলা শহরে খেলার মাঠ ও পার্ক উদ্ধার ও মাদক সেবীদের কবল থেকে উদ্ধারের প্রক্রিয়া চলমান আছে। আমি উল্লেখ করতে চাই মাননীয় স্পিকার যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখন
এই খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কালচারাল অ্যাক্টিভিটিস এগুলো এখন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এই কাজগুলোর মধ্য দিয়ে, এই অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে আমাদের আশঙ্কা যেটা করেছেন মাননীয় সংসদ সদস্য সেটা অনেকাংশেই কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ বিন অবজার্ভ যে থ্রু আউট দ্য কান্ট্রি খেলাধুলার গতি পাচ্ছে ব্যাপকভাবে। মাননীয় সদস্য নীলুফার চৌধুরী মণি, এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন করতে পারেন প্লিজ। প্রশ্ন, স্টেটমেন্ট না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি খেলার জন্য অনেক সুযোগ সুবিধার সৃষ্টি করছেন। সেইখানে আমাদের খেলার যে মাঠগুলো আছে সেইখানে কিন্তু মাদক সেবীরা বর্তমানে সকাল সন্ধ্যায় অবস্থান করছে, সন্ধ্যার পরে তো বলার বাহুল্য। সেই জায়গায় ওনাদের কি এই মাদক সেবীদের যদি দূরে না সরান তাহলে আমাদের সন্তানরা যারা মাঠে যাবে তাদের সান্নিধ্যে কখনো এই মাদক সেবনে অভ্যস্ত হয়ে উঠতে পারেন। সেখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের করণীয় কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী মহোদয়। স্পিকার, এই বিষয়টা অত্যন্ত একটা বড় ধরনের সমস্যা গোটা জাতির সামনে আজকে এসেছে। মাদক এই বিষয়টি আমাদের জাতীয়ভাবেই আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে যে নির্দেশ দিয়েছেন, আমরা দেখছি যে ইতিমধ্যেই যারা মাদকের ব্যবসা করছে বা মাদক সেবন করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে আপনার আইনের আয়তায় নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে একটা সোশ্যাল মুভমেন্ট যদি না হয় এবং সোশ্যাল মুভমেন্টটাকে আমাদেরকে সবচেয়ে বেশি আগিয়ে নিয়ে যেতে হবে এবং সেটা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যুবদল, আমাদের যুবক শ্রেণী এবং আমাদের বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে এই ব্যাপারে ব্যাপক প্রচারণার মাধ্যমে একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং মাদককে সেই আপনার পরিহার করার ব্যাপারে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার জরুরি যে বিজ্ঞপ্তিটি এসেছে সেটা হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এতদিন কাজের গুণগত মান ঠিক রাখার জন্য অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের থেকে স্থানীয় ঠিকাদারদেরকে প্রাধান্য দেওয়ার বিষয় প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে বিশেষ অবদান রাখছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় এলাকার কাজ অন্য জেলা বা বিভাগের ঠিকাদারদের নিকট প্রদান করা হয়, ফলে প্রকল্প বাস্তবায়নে নানা সমস্যা দেখা দেয়। বহিরাগত ঠিকাদাররা অনেক সময় নিয়মিত কাজ তদারকি করেন না, স্থানীয় বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে না, শ্রমিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয় এবং কাজের গুণগত মানও প্রশ্নবিদ্ধ হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া, নির্মাণ সামগ্রী ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে অবহেলার মতো অভিযোগও প্রায়ই উঠে আসে। একই সাথে আবার সেই কাজ হাত বদল হয়ে স্থানীয় ঠিকাদারদের কাছে ফেরত আসে। একইভাবে সেই স্থানীয় ঠিকাদাররা যদি প্রফেশনাল না হয় তখন আবার তার হাত বদল হয়। এতে করে কাজের খরচ বেড়ে যায়, আর এই বাড়তি খরচ মেটাতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়, আর তাতে কাজের গুণগত মান নষ্ট হয়ে যায়। অন্যদিকে স্থানীয় ঠিকাদাররা এলাকার ভৌগোলিক অবস্থা, জনসাধারণের চাহিদা, যোগাযোগ ব্যবস্থা, মৌসুমী বাস্তবতা সম্পর্কে ভালোভাবে অবগত থাকেন। তারা কাজের প্রতি অধিক দায়িত্বশীল থাকেন, কারণ কাজের মান খারাপ হলে
সরাসরি স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এছাড়া স্থানীয় ঠিকাদারদের কাজের সুযোগ দিলে এলাকার অর্থনীতি সচল হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং স্থানীয় ব্যবসা বাণিজ্য উপকৃত হয়। এমত অবস্থায় আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রী মহোদয়ের নিকট জোর আহ্বান জানাচ্ছি, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার অবকাঠামো সহ নানা উন্নয়নমূলক কাজ এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের সহজ বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে সচল রাখছে, যা জাতীয় অর্থনীতিকে বিশেষ অবদান রাখছে। মাননীয় স্পিকার, এই টেন্ডার এবং কাজের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে সরকারের। সেই নীতিমালা অনুযায়ী এলজিইডির আওতাধীন জেলা, উপজেলা ও অন্যান্য ক্রয়কারীর কার্যালয় হতে পিপিএ 2006 এবং পিপিআর 2025 অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই দুটি পদ্ধতিতে ক্রয় কার্য সম্পাদন করা হয়। এগুলো হচ্ছে: 1, সীমিত দরপত্র পদ্ধতি এলটিএম, নির্দিষ্ট প্রাপ্যতা মূল্য সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত এবং নির্দিষ্ট কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে। 2, উন্মুক্ত দরপত্র পদ্ধতি অর্থাৎ ওটিএম, যে কোনো পরিমাণ প্রাকৃত মূল্যের জন্য প্রযোজ্য। তবে সীমিত দরপত্র পদ্ধতিতে এলটিএম শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। অপরপক্ষে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ওটিএমে দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞ ঠিকাদারদের অভিজ্ঞতা প্রয়োজনীয় তথ্যাদি যাচাই বাছাই করে দরপত্রের শর্তানুযায়ী মিল থাকলে জেলা ও জেলার বাইরের যে কোনো ঠিকাদার কাজ পেয়ে থাকেন। তবে সর্বক্ষেত্রে পিপিআরের আইন ও বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়। উল্লেখ্য যে কোনো পদ্ধতি দরপত্র আহ্বান করা হবে তা প্রকল্পের ডিপিপিতে উল্লেখিত ক্রয় পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিপিএ 2006 এবং পিপিআর 2025 সালকে নির্দেশনা প্রদান করে থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে এখানে সমস্যাটা হলো ওই জায়গায় যে ইজিবিতে টেন্ডার হয়। আমরা ফেসিস্টের আমলে দেখেছি ইজিবিতে টেন্ডার হচ্ছে খুলনা, বরিশাল, দেশের প্রত্যন্ত এলাকা থেকে, এবং একজন ফেসিস্টের লোক যখন ইজিবিতে অংশগ্রহণ করে সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং, কারণ ফেসিস্টের আমলে সে অনেক কাজ করেছে। কিন্তু অন্যান্য কন্ট্রাক্টর যারা আমাদের দলের অথবা ফেসিস্টের পরে এই যে আমাদের যেটা বলি এই সরকার আমলে আমরা যারা এসেছি বা আমাদের অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বা কোম্পানি যেগুলো তারা আছে, তারা কিন্তু তাদের সাথে পারে না। আমার প্রশ্নটা হলো যে তারা পর্দার আড়ালে থেকে কাজগুলো পেয়ে যায়, এই কাজটা বিক্রি করে 3-4টা বিক্রি হওয়ার পরে লোকাল একজন প্রতিনিধির কাছে আসে। তারা কোনোদিন কাজ ওই স্থানীয় ওই কনসেশনের কোনো একটা কোম্পানি ছাড়া করতে পারবে না। কিন্তু তারা কার কাছে যাচ্ছে? স্থানীয় সে অযোগ্য লোকদের কাছে যাচ্ছে, স্থানীয় কোনো কোম্পানির কাছে যাচ্ছে না, কারণ তারা গোপনে থেকে কাজ পেয়ে কাজগুলি বারবার বিক্রি করছে। এই যে হাত বদল হয়ে যাচ্ছে, তাতে দাম কমে, তাতে তাদের টাকা কমে যায়, অ্যামাউন্ট কমে যাচ্ছে বলে ওই লোকটা কিন্তু যখন লোকালি পাচ্ছে কাজটা, সে কিন্তু যে কোনোভাবে তাকে লাভ করতে হবে বিধায় সে নিম্নমানের মালামাল কিনে সে কাজ করছে। আমি তার প্রত্যক্ষ সাক্ষী, আমার এলাকায় 29 টাকা। মাননীয় সদস্য, আপনি যা বলছেন অ্যাবসলিউটলি রাইট। দয়া করে কোশ্চেনটা করেন, আমরা মাননীয় মন্ত্রীর কাছে এই ব্যাপারে সুস্পষ্টভাবে জানতে চাই, বিকজ all of us Right. more or less suffering from this problem. আপনি কোশ্চেনটা করেন, মাননীয় মন্ত্রী জবাব দিবেন। আমার প্রশ্নটা হলো, আমরা যদি আমার জেলার ভিতরে কন্ট্রাক্টরের কাছে নিয়ে আসি, আমি তাকে ধরতে পারবো, পাশাপাশি ফেসিস্টটা যাতে না আসতে পারে সেই জন্য উনি কি ব্যবস্থা করবেন এই কন্ট্রাক্ট প্রসিডিউরের মধ্যে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী,
দয়া করে যদি মাননীয় মন্ত্রী। জি ধন্যবাদ। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ইট ইজ ইনডিড টাইম টু রিফর্ম। থ্যাংক ইউ। আমি এখন মাননীয় সদস্য হেলেন জেরিন খান, মহিলা আসন 9-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 19 বছর 7 মাস 10 দিন পর আবার এই মহান জাতীয় সংসদে আসার সুযোগ পেয়েছি, কথা বলতে পারছি। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে যখনই যেখানে সমস্যা দেখেছি, আওয়াজ তুলেছি, কথা বলেছি, সমস্যা সমাধান করার চেষ্টা করেছি এবং অনেক জায়গায় সমাধানও করেছি। আজকে একটি এমন একটি বিষয় নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি, সেটা একটা মহামারী আকারে সমস্যা হয়ে বাংলাদেশের সামনে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমসাময়িক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করবার জন্য। আমরা এমন এক সময় অবস্থান করছি যখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশেও এ অগ্রযাত্রার অংশীদার। ডিজিটাল সেবার বিস্তার, মোবাইল ইন্টারনেটের প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার নাগরিকদের তথ্য প্রাপ্তি ও মত প্রকাশের সুযোগ বৃদ্ধি করেছে। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিটি প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে কিছু নতুন ঝুঁকিও সৃষ্টি হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এআই নির্ভর প্রযুক্তির অপব্যবহার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে ভুয়া পরিচয়ে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে। সংগঠিত বট নেটওয়ার্কের মাধ্যমে কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বিভ্রান্তিকর, মিথ্যা ও যাচাইবিহীন তথ্য দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ও অডিও তৈরি করা হচ্ছে। ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার পরিচালিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশনকে আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসাবে চিহ্নিত করা হয়েছে। কারণ মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তি সৃষ্টি করে না, এটি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক মেরুকরণ এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। মাননীয় স্পিকার, আমাদের দেশেও এই চ্যালেঞ্জের মধ্যে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান সহ দেশের রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী নাগরিককে লক্ষ্য করে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের নারীরা। নারী জনপ্রতিনিধি, নারী সাংবাদিক, নারী চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের নারীরা নিয়মিতভাবে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং চরিত্র হননের শিকার হচ্ছেন।
অনেক ক্ষেত্রে তাদের ছবি বিকৃত করে প্রচার করা হয়, ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, কিংবা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো কন্যা শিশু ও কিশোরীরাও এই ডিজিটাল হয়রানির ঝুঁকির মধ্যে রয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করে না, বরং মানসিক স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক নিরাপত্তার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাননীয় স্পিকার, সাইবার অপরাধের প্রকৃতি আজ আন্তর্জাতিক। একটি ভুয়া অ্যাকাউন্ট এক দেশে বসে পরিচালিত হতে পারে, সার্ভার থাকতে পারে অন্য দেশে, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের নাগরিকদের উপর। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেবল জাতীয় প্রচেষ্টা যথেষ্ট নয়, আন্তর্জাতিক সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ, তথ্য বিনিময় এবং আইনসম্মত সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন, যাতে এই অপরাধমূলক কন্টেন্ট দ্রুত শনাক্ত অপসারণ করা যায়, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি বর্তমান বাস্তবতায় কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, ভুয়া আইডি, সমন্বিত বট কার্যক্রম এবং এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত, সাইবার অপরাধ তদন্তকারী সংস্থা, মাননীয় সদস্য, আপনার প্রশ্ন বোধহয় আমার শেষ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে, আপনি তো সমাধানে যাচ্ছেন। সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তৃতীয়ত, নারী ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিশেষায়িত সহায়তা ও দ্রুত প্রতিকার ব্যবস্থা আরো কার্যকর করতে হবে। মাননীয় সদস্য, মে আই হাম্বলি রিকোয়েস্ট ইউ টু টেক সিট প্লিজ। আপনার কোশ্চেন হয়েছে, উত্তর দিবেন মাননীয় মন্ত্রী। প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, এই বিষয়ে আপনার বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এইরকম একটা প্রশ্নের অপেক্ষায় আমরা ছিলাম। আমরা এর জাতীয় গুরুত্ব সবাই অনুধাবন করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। কিছুদিন যাবৎ আমরা সবাই লক্ষ্য করছি বাংলাদেশের সরকারের প্রধান, তার স্ত্রী, তার কন্যা, আমারও আছে, আমারও স্ত্রী পুত্র কন্যাকে দিয়েছে, অনেকেরই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের পরিবারের সদস্যদের নিয়ে অথবা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বিবেচনায় যে সমস্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে, ভার্চুয়াল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে স্বাধীনতার নামে এবং মত প্রকাশের স্বাধীনতার নামে, সেটা আসলেই মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আমরা সেজন্য এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, হুইচ ইনক্লুডস এভরিথিং, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। তা আমি জানতাম না আজকে এই কোয়েশ্চেনটা এখানে আসবে, এবং এটা মন্ত্রণালয় হিসেবে তথ্য মন্ত্রণালয়ের বিষয় যেহেতু কোরিলেটেড, আর এখানে সংসদের একটা বিধি মোতাবেক কেউ না থাকলে আমার জবাব দেওয়ার একটা বিধান আছে, সেই জন্য মাননীয় চিফ হুইপ একটা চিঠি আপনাদের দিয়ে রাখছে। ওই হিসাবে বলছি, উদ্দেশ্য ও কারণ সম্বলিত প্যারার মধ্যে আমরা যেটা ড্রাফট করার চিন্তা করছি খসড়া, তার মধ্যে আমি শুধু কয়েকটা লাইন পড়ি। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর
সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময়সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। কারণ এখন আমরা রিকোয়েস্ট করি, হয়তো 6 মাস পরে সেটা অপসারণ করে নাও করতে পারে, সেই জন্য এটা আনা। আর এই যে রিপোর্টকৃত কন্টেন্টের অপসারণ প্রক্রিয়া অধিকতর কার্যকর এবং জবাবদিহিতামূলক করার জন্য সেখানে বিধান আনা হবে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাকেও আমরা এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। সেখানে আমরা অনেক অথরিটি আছে, জাতীয় সাইবার সুরক্ষা আইনের মহাপরিচালক আছে, প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসি আছে, তাদেরকে আমরা এই ক্ষমতা দিতে পারি। এখানে বলে রাখি মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইন 1867 সনের আইন, সেই ব্রিটিশ আইন দিয়ে আমরা এখনো চলছি। সেইটা 1867। নতুন করে আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারবো, ফাইনাল স্টেজে আছি, জুয়া প্রতিরোধ আইন। সেই জায়গায় জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলো ব্যবহার করে যেই অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত, ওয়েটিং জড়িত, এগুলো এখন আধুনিকায়ন করতে হবে। আমরা আরও অনেক আইন আনার চেষ্টা করছি। আইনি কাঠামোটা দাঁড় করা গেলে সেটা তখন প্রয়োগের ব্যাপার। প্রয়োগের ক্ষেত্রে তখন মিসইউজ হচ্ছে কিনা, অ্যাবিউজ হচ্ছে কিনা সেটা তখন দেখা যাবে, সংশোধনের মাধ্যমে যেতে হবে। কিন্তু আমরা আইনই আনি না মাননীয় স্পিকার। সবাই এখানে আমাকে বলছে যে মাদক প্রতিরোধ করুন, মাদকের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ড্রাফটটা করে ফেলেছে, এই সেশনে হয়তো আনতে পারবো। সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে যারা মাদকের জন্য অপারেশন করতে যায়, মাদক ধরতে যায়, তাদের কোনো অস্ত্র নাই মাননীয় স্পিকার। অথচ যারা ড্রাগ ডিলার, ব্যবসায়ী, তারা তাদেরকে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে। তারা কোর্টে মামলা দায়ের করে, কিন্তু পাশাপাশি পুলিশও মামলা দায়ের করে, অন্য কোনো অথরিটিও মামলা দায়ের করে। এখন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তেমন ল্যাবরেটরি সুবিধা নাই এবং তাদের ট্রেনিংয়ের সুবিধা নেই, তাদের অস্ত্র ব্যবহার আমরা করতে দিতে পারি না। অধিকন্তু কিছু কিছু বিষয় আছে, আমার ডগ স্কোয়াড দরকার। যদি ডগ স্কোয়াড দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়, শনাক্ত করা যায়, সেটা হচ্ছে উত্তম। কিন্তু সেই ডগ স্কোয়াড আমরা 2-1টা বাহিনীর কাছে আছে, যেমন পুলিশেরও একটা ডগ স্কোয়াড আছে, র্যাবের আছে, তারপরে অন্যান্য জায়গার আছে, এগুলো বলবো না, ডিফেন্স ফোর্সের আছে। কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যখন রিকুইজিশন দেবে, তারা আসবে, করবে, সেই আইনি ব্যবস্থাও নাই। সেই জন্য এখানে একটা ডগ স্কোয়াডের ব্যবস্থা করতে হবে। মোটামুটি মাদকের বিরুদ্ধে আমরা যে ফাইটটা করব, সেটা আইনি সুরক্ষার মাধ্যমে, আইনি ব্যবস্থার মাধ্যমে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে একটা স্বয়ং সম্পূর্ণ অর্গানাইজেশন করার জন্য সেই আইনি প্রস্তাবগুলো আনবো মাননীয় স্পিকার। এইভাবে আমরা সামাজিক যে অনাচার, অপকালচার শুরু হয়েছে, সেখান থেকে নিষ্কৃতি পেতে পারবো। সেই জন্য আমরা আগেই বলেছি, এই জাতীয় সংসদের কাছে এই জাতি নতুন জনপ্রত্যাশা অনুযায়ী অনেক কিছু আশা করে। ইনশাআল্লাহ আমাদের কেবল 3 মাস গেছে, আপনারা আরেকটু সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ আমরা আইনগতভাবে আমাদের কাঠামোগুলো শক্তিশালী করে এই জাতীয় প্রত্যাশা, এই সমস্ত অনাচার, সেই অপরাধ, এগুলো সব কিছুকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় সদস্যকে এই প্রশ্ন উত্থাপন করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার কোনো কি প্রশ্ন আছে? যদি থাকে স্পেসিফিক কোয়েশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত বলেছেন, এরপরে আর তেমন কোনো প্রশ্ন থাকে না। শুধু একটা জায়গায় একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে আমাদের
বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ মেয়েটার সাথে অনেক সময় যোগাযোগ করলে আমরা দেখতে পাই যে মেটা কর্তৃপক্ষ অনেক শব্দ আছে, অনেক বিষয় আছে যেখানে যদি মনে করে যে নৈরাজ্য সৃষ্টি হবে, উত্তেজনা সৃষ্টি হবে, সেখানে তারা নতুন নতুন পদক্ষেপ নিয়ে থাকে। তো সেই ব্যাপারে আমাদের বর্তমান সরকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা, এটাই হলো তার কাছে প্রশ্ন। আমি আবারও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বিস্তারিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মেটা সংক্রান্ত কোশ্চেন, যে মেটা উত্তর দেয় না এই সংক্রান্ত কোশ্চেন আপনি যদি জবাব দিতে পারেন প্লিজ। ফেসবুকের মেটা। মানে স্পিকার, আমাদের পার্শ্ববর্তী দেশে তারা আইনি সুরক্ষার মাধ্যমে এমন বিধান করেছে, মেটা 24 আওয়ার্সে তাদেরকে অ্যাকশন নিতে বাধ্য করেছে। কিন্তু আমাদের বিটিআরসি এবং এই সংশ্লিষ্ট সাইবার আইনে সেই বিধানটা নাই। আপনি মনে হয় লক্ষ্য করেছেন, আমি জবাব দেওয়ার সময় বলেছি যে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে আমরা আরও সমন্বয় করব, সমন্বয় করে এই সমস্ত ক্ষতিকর কন্টেন্ট অপসারণের বিষয়টা একটা সময় নির্ধারণ করে দেব, যে এই সময়ের ভিতরে এই কন্টেন্টগুলো অপসারণ করতে হবে, সেই বিষয়টা আমরা আইনে রাখব। যেহেতু এখনও পর্যন্ত আইনি বিধান নাই, তাদেরকে আমরা রিকোয়েস্ট পাঠালে, বিটিআরসি থেকে রিকোয়েস্ট পাঠালে আমরা বিভিন্ন অথরিটির কাছ থেকে বিটিআরসিতে দিই, বিটিআরসি সেটা ব্যবস্থা নিতে পারে না। তখন এই মেটা বলেন বা টুইট বলেন, আরও যারা বলেন, তারা বলে যে তোমাদের তো আইনটা ঠিকমতো নাই, সুতরাং আইনি কভার না থাকলে সেটা প্রেশার দেওয়া যায় না। সেই বিধানটা করবো মাননীয় স্পিকার, আমরা সেই আইনটা নিয়ে আসলে আপনারা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16 জ্যৈষ্ঠ 1433 9 জুন 2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।